4 দিনের রিমান্ড আর 21 দিনের জেল খাটছি আর 5 দিন ছিলাম থানায়। আর আমার এই এনকাউন্টার জন্য নেওয়া হয়েছিল। কারণটা কি জানেন? কারণ হচ্ছে নাকি আমি শেখ হাসিনাকে মার্ডার করার পরিকল্পনা করছি। এই দুর্ধর্ষ একটা ঘটনা আমার জীবনে বইটা গেছে, যেটা আমি এতদিন লুকায় রাখছিলাম, কারো কাছে প্রকাশ করি নাই। আমার ফ্যামিলি মেম্বাররা জানে, আপনাদের কাছে কারোই জানা নাই। মানে কতটুকু নির্মম ভাবে মানুষদের, সাধারণ মানুষদের উপর অত্যাচার করে গেছে এই সরকার। আমার এই কাহিনীটা শুনলেই আপনারা বুঝবেন। চলেন শুরু করা যাক। আপনাদের কি মনে আছে একটা সময় আসছে যে 2017 সালে ওই যে ফেসবুকে পুরো ভাইরাল হয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার? তখন ওই যে ডিএসএলআর ক্যামেরার কোনো বালাই ছিল না, মানে নতুন নতুন আসছে, পিছনে ব্লার করা ছবি, সবাই মোবাইল দেওয়া ছবি তুইলা পিছনে ব্লার করতো, এডিট করে বুঝাইতো যেটা ডিএসএলআর দিয়ে তুলছি। এটা ওই সময়ের কাহিনী। আমার মনে হয় এটা 16-17 কাহিনী। এখন ব্যাপারটা হয়েছে কি, যখন ওই জামানাটা আসছে 2017 সালের ব্যাকগ্রাউন্ড ব্লার করার সময়টা, তখন আমি একটা ক্যামেরা কিনি। ওই ক্যামেরাটা কেনার জন্য আমি সবার থেকে টাকা ধার নেই। আমার মামা মামি, আমার মা, আমার কিছু জমানো টাকা, সব টাকা মিলাইয়া 40-50 টাকা দিয়ে মনে হয় ডিএসএলআর ক্যামেরাটা কিনি, যাতে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়, ভাবটা নিতে পারি বন্ধুদের সাথে। ঠিক আছে, তখন আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে ইয়ামিন। ও একদিন আমার সকালবেলা ফোন দিয়ে বললো কি, বন্ধু আমার একটা ছবি তুলে দিবি তোর ক্যামেরা দিয়া? তখন আমি ওরা বললাম যে ঠিক আছে, তো আমার ক্যামেরা তুলে নিবি, তুই আমার কিছু খাওয়াইস তাহলে? ওরাও কইছে আচ্ছা ঠিক আছে, তাহলে চল এমন একটা রেস্টুরেন্টে যাই, বা এমন একটা জায়গায় যাই, জায়গায় আমি তোর খাওয়াবো, তুই আমার ছবি তুলে দিবি। আমি বলছি ওকে ফাইন, ডান। তখন বাজে সকাল 9টা, আমি ঘুমাইতেছিলাম। ও আমার অনেকগুলা ফোন দিছে, আমি ঘুমে থেকে আর উঠতে পারি না। উঠার কারণে 10টা 10:30 বাজে যায়, যে জায়গায় আমাদের বের হওয়ার কথা ছিল সকাল 9টার দিকে। 9টার দিকে যাবো কই, রাজারবাগ পুলিশ ফাঁড়ির যে মাঠটা আছে না, ওই মাঠের পাশে একটা রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্কাই ভিউ রেস্টুরেন্ট। ওই স্কাই ভিউ রেস্টুরেন্টের মানে 21 তলা বিল্ডিং এর উপর রেস্টুরেন্ট। এখন আমার কথা হলো যে ওই জায়গায় যাবো, খাবার অর্ডার দিব, আর ওইখানে সুন্দর সুন্দর ছবি তুলে দিব। ওকে ফাইন, যেমন কথা এমন কাজ। আমরা গেলাম, আমরা ওই জায়গা চিনি না চিনার কারণে গুগল ম্যাপ ওপেন করলাম। গুগল ম্যাপ ওপেন করে ওই জায়গাটা বের করলাম, ওই জায়গার নিচে দাঁড়াইলাম। দাঁড়ায় দেখলাম যে হ্যাঁ এটাই, কারণ নিচে থেকে বোঝা যায় না এটা উপরে যে রেস্টুরেন্ট আছে। সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, করে এটা উপরে গেলাম। উপরে যাওয়ার পরে খাবার অর্ডার করলাম। খাবার অর্ডার করে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, এবং সাথে হচ্ছে আমি ওর ছবি তুলে দিলাম অনেকগুলা ছবি তুলে দেওয়ার মধ্যে এর মধ্যে কি হয়েছে, একটা কোট প্যান্ট পরা লোক, কালো কোট কালো প্যান্ট পরা লোক আসছে আমাদের কাছে। আইসা বলে যে আপনারা কি করতেছেন, কই থেকে আসছেন, কেন আসছেন? পরে বললাম যে আমি আপনারা কেন বলতে যাবো। পরে বললো যে হ্যাঁ বলতে হবে, আপনারা দাঁড়ান। এই কথা বলার সাথে সাথে দেখলাম কি চারো সাইড দিয়ে ওই কালো কোট প্যান্ট পরা লোকগুলা 5-6 জন লোক আইসা আমাদের উপর পিস্তল তাক করলো, জিজ্ঞাসাবাদ শুরু করলো। আমরা তো পুরো হতভম্ব হয়ে গেছি, যা কি হইতাছে, এরা কারা, এরকম করতেছে কেন? মানে আপনি বুঝতেছেন, জীবনে কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, কোনো প্রকার ক্রাইমের মধ্যে ছিলাম না, এর মধ্যে কি হয়েছে এরকম লোক জোড়া হিসাব আমাদের ঘেরাও দিয়ে রাখছে, দুর্ধর্ষ। পরে জানতে পারি কি যে এর মাঝখানে অনেক কাহিনী হয়েছে। পরে জানতে পারি ওরা ছিল এনএসআই লোক। এনএসআই হচ্ছে ওই সরকার যেদিকে যাবে ওইটার আশেপাশে ওরা থাকে, সরকারের পাশে থাকে, যে কোনো প্রকার ক্রাইম যাতে সরকারের সাথে না হয়। আর আমাদের ধরার রিজন ছিল কি, মানে ওই রাজারবাগ পুলিশ ফাঁড়ির পাশে 21 তলা বিল্ডিং এর নিচেই ওই একটা মাঠ আছে, মাঠ দেখা যায়। মানে আরো 15 দিন পরে শেখ হাসিনা এসে ওই মাঠে হচ্ছে কি করবে, বক্তৃতা দিবে। বক্তৃতা কি, ওই পুলিশদের যে প্যারেড কি হয় নাকি ওগুলা করবে, এবং শেখ হাসিনা ওইখানে আইসা ওদের মেডেল টেডেল দিবে। এর জন্য ওরা 15 দিন আগে থেকে রাইখা দিছে। পরে আমি ওরা বললাম যে আমাদের অপরাধটা কি, আপনারা কেন ধরতেছেন? ওরা অকথ্য ভাষায় গালিগালাজ কইরা পারে না, মারে, মানে মাইরেই ফেলে, এরকম অবস্থা। এই অবস্থা নিচে নামায় তারা ইসের কাছে হ্যান্ড ওভার করে দেয়, পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেয়। পুলিশ তো পুরো হতভম্ব হয়ে গেছে যে এই অবস্থা। পুলিশ আমাদের দেখে হাসতেছে, আইসা আমাদের বলে কি, তোদের কপালটা এতটাই খারাপ যে তোরা এই জায়গায় ধরা খালি। আমি পুলিশ এমন কইতেছে যে জানি তোরা অপরাধী না, কিন্তু তোরা ধরা খেয়ে গেলি, কি আর করবি এখন, চল। আমিও নিরুপায়, কারণ ওটা সরকারবাদী মামলা। পরে আমার কাছে মামলা আসছে কি জানেন, মামলা হচ্ছে আমি নাকি, মানে আমরা দুজন নাকি শেখ হাসিনাকে ওই 15 দিন পরে মার্ডার করার পরিকল্পনা করার জন্য ওই ডিএসএলআর ক্যামেরা নিয়ে ওই জায়গার একটা ম্যাপ করতেছিলাম, দুজনে প্ল্যান করতেছিলাম যে কিভাবে শেখ হাসিনাকে মারা যায়। এর মাঝখানে তো থানায় গেলাম। মানে গল্পটা শর্টকাট করে বলতেছি, এত বড় গল্প ডিটেল শুনলে অন্য একদিন বলবো ইনশাল্লাহ, দেখা হইলে কোনো একদিন। তারপরে থানায় গেলাম। থানায় যাওয়ার পরে পরের দিন আমাদের কোর্টে চালান করলো। কোর্টে চালান করার পরে কোর্টের থেকে রিমান্ড চাইলো এনএসআই, মানে এনএসআই রিমান্ড পুলিশকে দিয়া চাওয়ানোর পরে পুলিশ 7 দিনের রিমান্ড চাইছে। ওই রিমান্ড মঞ্জুর হইলো 4 দিন। রিমান্ডে কি হয় এটা তো বলাই বাহুল্য, বাদই দিলাম। কি হয় হয়েছে আমাদের সাথে যা হওয়ার। সো আমাদের 5 দিনের রিমান্ড কমপ্লিট করছে, কমপ্লিট না কি বলে এটাকে, অ্যাপ্রুভ করছে। এই ইসের মতো মাইনকার মতো লোকজন কোনো প্রকার বিবেচনা ছাড়াই, কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই সে আমাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করছে। ঠিক আছে, করছে, ভালো করছে। যখন বেরোলাম না ভাই, কোমরের মধ্যে দড়ি, হাতের মধ্যে হ্যান্ডকাপ, আমাদের সম্পূর্ণ 20-25টা পুলিশ ঘেরাও দিয়ে নিয়ে যেতেছে। মনে হইতেছে কি জানেন, আমরা জঙ্গি। মনে হইতেছে আসলেই কোনো অপরাধ করছি। দেখলাম কি মা মাটিতে শুয়ে পড়লো কানতে কানতে। যাই হোক, ওইসব কথা মনে পড়লে অনেক
মানে জীবনের উপর দিয়ে যে কি গেছে, আমার জীবনের বড় একটা অধ্যায় পার হয়েছে। সাথে আমার ফ্রেন্ডও ছিল, সেও ধরা গেছে আমার সাথে বিনা অপরাধে। ও আমার থেকে সচল, আমি তাও একটু দুষ্ট প্রকৃতির, ও এটাও বুঝে না। ওর সাথে যে কি হয়েছিল ওই জানে, ও কাঁদে খালি। আমার সাথে যে কয়দিন কাঁদছে, আমি খালি ওরে আশ্বাস দিচ্ছি যে কিছু কোনো, আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। যাই হোক, রিমান্ড দিছে। রিমান্ড দেওয়ার মধ্যে আরো কাহিনী কি, মিন্টু রোড মানে ডিবি অফিসে নিয়ে গেছে। ও এর মধ্যে একটা মজার কাহিনী বলি, এই এনএসআই গুলো একদম অশিক্ষিত অজাত গুলারে সরকার রাখছে, ওরা কিচ্ছু বুঝে না। ন্যূনতম ক্রাইমের লোক ধরার মানে ওদের কোনো ন্যূনতম জ্ঞান বুদ্ধি নাই। আচ্ছা যাই হোক, মিন্টু রোড গেলাম। মিন্টু রোডে ওই রিমান্ডের মাঝখানে আমাকে মিন্টু রোড নেওয়া হয়েছে, মানে ডিবি অফিসের যে হে তার কাছে নেওয়া হয়েছিল। লোকটা ছিল এতটুকু। তার রুমে যাওয়ার পরে দেখলাম কি, এর আগে অনেক কাহিনী হয়েছে। রুমে যাওয়ার পর দেখলাম কি, তার যে ব্যাচ একদম বুকের মানে এই জায়গা থেকে বুকের থেকে শুরু করে একবার পেট পর্যন্ত এত ব্যাচ, মানে তার এত পদবি। ওই ভদ্রলোক খুবই ট্যালেন্টেড। সে যাওয়ার পরে প্রথমেই জিজ্ঞাসা করছে, মানে ওইখানে নিয়েই গেছিল আমাকে ইনকাউন্টার করে দিব, মানে ওই যে গুম করে দিব, এই টাইপের কিছু একটা করার জন্য। নাহলে মিন্টু রোড নেওয়ার কোনো মানেই হয় না। তারা বলছে তদন্ত করতে। সে আমাদের ডাক দেওয়া বললো যে তার প্রথম কোশ্চেন ছিল যে গার্লফ্রেন্ড আছে কিনা আমাদের দুজনের। আমাদের মোবাইল তো তাদের কাছেই ছিল। আমরা বলছি যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে, আর আমার ফ্রেন্ড বলছে যে ওর গার্লফ্রেন্ড নাই। আচ্ছা যেহেতু ওর গার্লফ্রেন্ড নাই বলছে, সেও তো আসলে মেন কথা কি, সেই কোশ্চেন গুলো করছে কি দেখার জন্য যে আমরা ওই যে জঙ্গিবাদীর সাথে জড়িত কিনা, ওই যে হলিউডিজমের কাহিনীর মতো, যে ওরা কি যে এরকম ভাবে জড়িত কিনা কারোর সাথে। তখন ওরা জিজ্ঞেস করার পর ওর মোবাইল অন করছে। মোবাইল অন করে টুইং 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 করে মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ আসছে, এবং প্রত্যেকটা মেসেজ ছিল মেয়ে মানুষের। তখন ওই জিজ্ঞেস করলো এই মনিকাকে, আনিকাকে, এ কে, ও কে। পরে ও বললো যে এটা ফ্রেন্ড, এটা গার্লফ্রেন্ড, ওটা গার্লফ্রেন্ড। পরে ওরা জিজ্ঞেস করলো যে তুমি না বললা তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। পরে বলছে যে গার্লফ্রেন্ড নাই, সব ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে। এবার আমার বললো যে তোমার গার্লফ্রেন্ড আছে? বলছি হ্যাঁ আছে। দেখি। পরে দেখাইলাম। দেখানোর পরে সে আমার মেসেজগুলো চেক করলো, আমাদের সাথে যে চ্যাট হয়েছিল ওগুলো চেক করলো। চেক করার পর সে আমাদের ছেড়ে দিল। মানে আল্লাহর কি অশেষ রহমত, সে আমাদের চেহারা দেখে বইলা দিছে যে আমরা কোনো অপরাধী না। কিলো এরা মাছ ধরতে যাবো না। আচ্ছা সে আমাদের চেহারা দেখেই বলে দিয়েছে যে আমরা অপরাধী না। সে সাথে সাথে বললো যে থানায় নিয়ে যাও। যে কয়দিন রিমান্ডে ছিলাম ওই কদিন আমার ফ্যামিলি ভয় ছিল, কখন আমাদের কই নিয়ে যায়, কই নিয়ে রাখবে, কি করবে আমাদের সাথে, এটা কেউই বুঝতে পারতেছিল না। মার্ডার করে ফেলাবে কিনা, এনকাউন্টার করে ফেলাবে কিনা, এটাও কেউ বুঝতেছিল না। এইসব নিয়ে অনেক কাহিনী চলতেছিল। ও মা গো। তো এর মাঝখানে যখন আমাদের রায় আসলো যে আমরা শেখ হাসিনার, যে আমাদের যে রায় আসলো, রায়ের মধ্যে সে পড়লো কি বলে, এই কাগজগুলো পড়লো। বইটা দেখলাম কি, কাগজগুলোর মধ্যে লেখা ছিল আমরা সকাল 8টার সময় দুজনে প্ল্যান করে বের হই। বের হওয়ার পরে আমরা নাকি শেখ হাসিনাকে মার্ডার করার জন্য, প্ল্যান করার জন্য, ছবি তোলার জন্য, ওই জায়গাটার এরিয়া নেওয়ার জন্য, এরিয়ার ম্যাপ নেওয়ার জন্য, কই থেকে শুট করব এইসব প্ল্যান করার জন্য আমরা ওইখানে গেছি। সো ওই মামলাটা করছে শেখ হাসিনার পিএস আমাদের নামে, মানে বাদী হয়ে আমাদের নামে মামলা করছে, যে জায়গায় আমরা কোনো প্রকার অপরাধী না। আল্লাহর অশেষ রহমত, থানা থেকে মানে কি যে আদালত থেকে আমাদের থানায় পাঠিয়ে দিল। রিমান্ড শেষ হইলো। রিমান্ড শেষ হওয়ার পরে আমরা গেলাম থানায়। থানার মধ্যে যাওয়ার পর আর তো কিছু জানি না, সব ফ্যামিলি মেম্বাররা করছে, উকিলরা করছে, তারা সব তদন্ত করছে। এর মধ্যে শুনলাম ডিবি নাকি 3বার এলাকায় গেছে, পুলিশ গেছে, এনএসআই গেছে আমাদের তদন্ত করার জন্য আমরা কি কোনো অপরাধের সাথে জড়িত আছিলাম কিনা বা ছিলাম কিনা, আছি কিনা, এই টাইপের কোনো তথ্য নেওয়ার জন্য। তারা যখন সব রিপোর্ট ভালো পাইছে আল্লাহর অশেষ রহমতে, ঠিক 21 দিন পর, মানে জেলখানায় থাকার 21 দিন পরে আমাদের আদালতে নেওয়া হইলো। আদালতে নেওয়ার পরে আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করলো। জিজ্ঞাসাবাদ করে আমাদের বেকাসুর খালাস, মানে কোনো অপরাধ ছাড়াই আমাদের ধরা হয়েছে, এরকম বক্তব্য দিয়া আমাদের ছেড়ে দিল। কিন্তু আমার কথা হইলো ভাই, আমাদের ফ্যামিলিকে আমাদের লাইফকে যে এত পরিমাণ হ্যারাস করা হইলো, এই হ্যারাস, তারপর আবার দিনগুলা কে ফেরত দিবে, আমার সময়গুলা কে দিবে আমাকে। এই খারাপ এটা। সামনে কি হয়েছে?
যাই হোক, এই হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া একটা দুর্ধর্ষকর ঘটনা, যেটা আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করবো না আর মাইনাও নিব না, কারণ আমি কোনোদিন কোনো অপরাধ করি নাই আমার জানা মতে। আর যে অপরাধ যদি কইরাও থাকি, এটা ওরকম গুরুতর কোনো অপরাধ করি নাই যে এত বড় শাস্তি আমারে আল্লাহ তাআলা দিবে। পরে নিজেকে সান্ত্বনা দিছি কিভাবে জানেন, যে হইতে পারে ওই 21 দিন মানে ওই 30 দিন 35 দিন আমার সাথে যা ঘটছে, আমি যদি বাইরে থাকতাম আমার সাথে বড় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, আমি বাস অ্যাক্সিডেন্ট করতে পারতাম, হইতে পারে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারতাম, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারতাম। আল্লাহ ওই পঙ্গুত্ব থেকে বাঁচানোর জন্য আমাকে আল্লাহ তাআলা এই 21 দিনের সেফ জোনে নিয়ে গেছে। আমি এইসব চিন্তা করেই থাকি, এইসব চিন্তা করে ওই দিনগুলো পার করছি। আমার ফ্যামিলি মেম্বার একটা কোনো মানুষ নাই যে এই 30টা দিনে 35টা দিন ঘুমাইতে পারছে। আর সবচেয়ে কারণ হইলো কি, আমার নিয়ে এত টান কেন, আমি আমার বাবা মার একটা মাত্র ছেলে, আমার কোনো ভাই বোন নাই ছিলাম, মানে বাবা মার একমাত্র ছেলে ছিলাম, কোনো ভাই বোন ছিলাম কেন বললাম, কারণ মাও নাই আর বাবা থাকতেও নাই। আচ্ছা, এত কাহিনী যখন বললাম, মার কথা বললাম, মার জন্য একটু সবাই দোয়া করে দিন। উনি অল্প বয়সেই মারা গেছে। এইটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে বিনা কারণে এই সরকারের আমলে বিনা কারণে না বেরোয় উচিত ছিল। এত বড় বিপদ আমার উপর দিয়ে গেছে, আমি চাই না যে এরকম কারো কোনো কিছু হোক। সবাই একটু সাবধানে থাকেন। কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই সরকারিভাবে সরকার কোনো জায়গায় যাচ্ছে কিনা এরকম নিউজ টিউজ নিয়ে রাখবেন, যে ঝামেলা যাতে না পড়তে হয়। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।